আপনি কি মনে করেন আপনার জীবনে এমন কোনো অভ্যাস আছে যেটার কারণে আপনার জীবনের মান উন্নত হয়েছে? আচ্ছা, আজকের ভিডিওতে জাপানিজদের এমন কিছু ছোট ছোট অভ্যাস নিয়ে আলোচনা করব যে অভ্যাসগুলো জাপানিরা মনে করে তাদের জীবনের মানকে উন্নত করেছে। প্রথমেই জাপানিজদের যে ইন্টারেস্টিং অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে টয়লেট পরিষ্কার করা, ক্লিনিং দ্য টয়লেট। হ্যাঁ, আপনি ভাবছেন যে আমি ভুল কিছু বললাম কিনা, মোটেই না। বরং টয়লেট পরিষ্কার করা জাপানিজদের এমন একটা অভ্যাস যেটাকে তারা মনে করে তাদের সৌভাগ্যের প্রতীক। জাপানের অধিকাংশ মানুষ তাদের নিজেদের টয়লেট নিজেরাই পরিষ্কার করেন। এমনকি অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন যারা তাদের জীবনের দীর্ঘ সময় ধরে নিজেদের টয়লেট নিজেরা পরিষ্কার করেছেন। ফর এক্সাম্পল, কোনোসুকে মাতসুশিতা, দ্য ফাউন্ডার অফ প্যানাসোনিক, ফিল্ম ডিরেক্টর অর কমেডিয়ান তাকেশি কিতানো, সোইচিরো হোন্ডা, জাপানিজ ইঞ্জিনিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্য ফাউন্ডার অফ হোন্ডা। এই বিখ্যাত তিনজন ব্যক্তি স্বীকার করেছেন তাদের জীবনের সফলতার পেছনে টয়লেট পরিষ্কার করার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন ওনাদের মধ্যে থেকে একজনের একটা ঘটনা শেয়ার করি। এই যে প্যানাসোনিক কোম্পানির প্রতিষ্ঠাতা কোনোসুকে মাতসুশিতার কথা বললাম, উনি একবার ওনার কোম্পানির একটা ফ্যাক্টরিতে ভিজিটে গেছেন। গিয়ে সেখানকার একটা বাথরুম দেখেন যে অপরিষ্কার অবস্থায় রয়েছে। তো কাউকে কিছু না বলে তিনি নিজে গিয়ে সেই টয়লেট বা বাথরুমটা পরিষ্কার করেন। তো এর মাধ্যমে তিনি তার সেই ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে টয়লেট পরিষ্কার করার বিষয়টাও কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে জাপানিজদের কাছে এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে জাপানিজদের একটি দেবতা রয়েছে এই টয়লেট সম্পর্কিত। নামটা হচ্ছে কাওয়ায়া কামি বা উসুসামা মিও, দ্য টয়লেট গড। জাপানের এই টয়লেট গডের ধারণাটা আসছে মূলত ট্র্যাডিশনাল জাপানিজ লোককথা এবং প্রাচীন জাপানের বিভিন্ন এগ্রিকালচারাল প্র্যাকটিস থেকে। জাপানে একটা কথা প্রচলিত আছে, তৈরে ওয়া সোনো ইক্কানো কাও, টয়লেট হচ্ছে বাড়ির মুখ। আর জাপানিজরা বিশ্বাস করেন টয়লেট দেবতার অবস্থান হচ্ছে বাথরুমে, তাই টয়লেট পরিষ্কার রাখা হচ্ছে সেই টয়লেট দেবতাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর একটা উপায়। আর ঐতিহাসিকভাবেই জাপানে মানুষের মল সংগ্রহ করে কৃষিকাজে সার হিসাবে ব্যবহার করা হয়। এরা বিশ্বাস করে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে, জমিতে ভালো ফসল হবে, যেটা তাদের সফলতা বয়ে নিয়ে আসবে। আর এই সব সাংস্কৃতিক বিশ্বাসের কারণেই জাপানিজরা নিয়মিতভাবে তাদের টয়লেট পরিষ্কার করেন। এরপর যদি 2 নম্বর অভ্যাসের কথা বলি, সেটা হচ্ছে জাপানিজদের জুতা খুলে ঘরে প্রবেশ করার অভ্যাস, টেকিং অফ শুজ। হ্যাঁ, আপনি বলবেন যে এটা আবার বিশেষ কি? কারণ আমাদের দেশে আমরাও তো এই রুলস ফলো করি, আমরা জুতা খুলে ঘরে প্রবেশ করি। কিন্তু একটু চিন্তা করেন তো, বাংলাদেশের সর্বত্র প্রত্যেকটা মানুষ কি তাদের ঘরে প্রবেশ করার আগে জুতা খুলে প্রবেশ করছে? নিশ্চয়ই না। কিন্তু জাপানিজরা এই ব্যাপারটাকে তাদের সংস্কৃতির অংশ হিসাবে গ্রহণ করেছে। আর জাপানে এই বিষয়টা শুধুমাত্র বাসাবাড়ির ক্ষেত্রেই সীমাবদ্ধ না, ক্ষেত্র বিশেষে আপনার কাজের জায়গায় বা অফিসে প্রবেশ করতে হলেও বাইরের জুতাটা খুলে রেখে আপনাকে অন্য একটা জুতা পরে তারপর কাজ করতে হবে। ভালো কথা, এই নিয়ম বা অভ্যাসটার একটা সুন্দর জাপানিজ নাম আছে, কুৎসু ও নুগু, জুতা খুলে ফেলো। এছাড়া জাপানিজরা যখন তাদের ঘরে প্রবেশ করে তখন যে শুধু জুতা খুলে রাখে ব্যাপারটা এরকম না, তারা জুতাগুলো খুব সুন্দর করে ঘরের সামনে গুছিয়েও রাখে। এবং অধিকাংশ ক্ষেত্রেই জাপানিজরা ঘরে পরার জন্য আলাদা একটা জুতা ব্যবহার করে। জাপানিজরা বিশ্বাস করে তারা এই সব নিয়ম বা অভ্যাস পালন করার মাধ্যমে নিজেদেরকে বাইরের ধুলোবালি থেকে রক্ষা করতে পারে, রোগবালাই থেকে দূরে থাকতে পারে, যেটা তাদের জীবনে সামগ্রিক একটা উন্নতি বা সফলতা নিয়ে আসে। এরপর জাপানিজদের আরেকটা ইন্টারেস্টিং অভ্যাস হচ্ছে গণপরিবহনে নীরবতা পালন করা, সাইলেন্স ইন পাবলিক ট্রান্সপোর্ট। আপনি যদি জীবনে কখনো জাপানে আসেন তাহলে অবাক হয়ে যাবেন যে জাপানের বাস, ট্রেন, এই ধরনের গণপরিবহনগুলোতে কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। অধিকাংশ সময়ে আপনি দেখবেন যে জাপানিজরা একদম পিন পতন নীরবতা পালন করতেছে। এদের কালচারটাই এরকম, এরা মানুষের পার্সোনাল স্পেস, কমফোর্ট, এই ব্যাপারগুলোর প্রতি খুবই গুরুত্ব প্রদান করে। মানুষজন তাদের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে যখনই কোনো পাবলিক ট্রান্সপোর্টে ওঠে তখন সেটাকে তারা রিল্যাক্স করার কাজে ব্যবহার করে। অধিকাংশ সময় আমি দেখি যে ধরেন 10-15 মিনিটের একটা রাস্তা, এইটুকু সময়ের মধ্যেও তারা ছোট্ট একটা বই খুলে নিয়ে পড়াশোনা করতেছে। আরেকটা কথা না বললেই না, আমাদের দেশে যেরকম মানুষজন বাসে বা ট্রেনে উঠে
ফোন দিয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করে। হ্যালো হ্যালো, কেমন আছেন? কিন্তু জাপানে ফোনে কথা বলা এটা একদমই রুড। ইভেন ফোনের রিংটোন বেজে উঠলে মানুষজন একদম তাড়াহুড়ো করে রিংটোন বন্ধ করার কাজে লেগে যায়। অধিকাংশ সময় মানুষজন ফোন সাইলেন্ট করে রাখে পাবলিক ট্রান্সপোর্টে ওঠার আগে। এটা হচ্ছে জাপানিজদের অভ্যাস আর কি। এরপর জাপানিজদের আরেকটা অসাধারণ কালচারাল হ্যাবিটস হচ্ছে অসুস্থতার সময়ে মাস্ক পরে থাকা। মাস্ক ওয়ারিং কালচার ইন জাপান। নর্মালি জাপান একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, কিন্তু জাপানের রাস্তাঘাটে আপনি যখন দেখবেন যে একজন মানুষ মাস্ক পরে আছে তখন ধরে নেবেন হয়তো লোকটা অসুস্থ। জাপানে একটা মানুষ যখন সামান্যতমভাবে অসুস্থ বোধ করে বা কারো ঠান্ডা লাগছে বা সর্দি কাশি এ জাতীয় কিছু একটা হয়েছে, সে অবশ্যই মাস্ক পরে থাকবে, কারণ তার ভেতরে যে রোগটা রয়েছে সেটা যাতে হাঁচি কাশির মাধ্যমে পরিবেশে না ছড়ায় সেজন্য তারা মাস্ক পরে থাকে। এটা একদম ছোটবেলা থেকে এই অভ্যাসটা তাদের গড়ে উঠেছে। এরপর বলতে হয় জাপানের হায়ানে হায়া ওকি ফিলোসফি। আপনারা যারা জাপানে থাকেন বা জাপানিজ বোঝেন তারা বলেন তো এটা কি বললাম আমি? ওকে ফাইন, এটা হচ্ছে খুবই সুপরিচিত একটা বিষয়, আর্লি টু বেড আর্লি টু রাইস। জাপানের মানুষজন, বিশেষ করে জাপানিজরা খুব তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং খুব ভোরে ঘুম থেকে ওঠে। এটা তাদের জন্য একটা সাংস্কৃতিক এবং দার্শনিক ব্যাপার। এমনকি জাপানে আগে আগে ঘুম থেকে ওঠার ব্যাপারটাকে সামাজিক দায়িত্ব হিসাবে দেখা হয়। যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে তাদেরকে কখনো কখনো জাপানিজরা দারাশি গা নাই বলে আখ্যায়িত করে। অর্থ হচ্ছে যারা নিয়ম কানুন মেনে জীবনযাপন করে না বা উচ্ছৃঙ্খল, কেয়ারলেস, আনসিস্টেমেটিক এই ধরনের কিছু একটা, তাদেরকে গুরুত্বপূর্ণ কাজের জন্য জাপানে কম বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়। এরপর হচ্ছে জাপানিজদের রাতে গোসল করার অভ্যাস, দ্য জাপানিজ কাস্টম অফ বাথিং ইন দ্য ইভিনিং। আমরা বাংলাদেশিরা কি করি? অধিকাংশ বাংলাদেশের কর্মজীবী মানুষজন সাধারণত সকালবেলা গোসল করে কাজে যাওয়ার আগে, কিন্তু জাপানে বিষয়টা উল্টো। জাপানের মানুষজন অধিকাংশ সময়ই সন্ধ্যাবেলা গোসল করে। তো এখানে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমরা আমাদের অফিস থেকে 2 দিনের একটা ট্রিপে গেছিলাম, কাছাকাছি, বেশি দূরে না। তো সেখানে একটা রিসোর্ট নিয়েছিলাম, আমাদের ল্যাবের সবাই সেখানে রাতের বেলা ছিলাম আর কি। সো সেখানে যাওয়ার পর দিনের কাজকর্ম শেষ করার পরে আমরা যখন সবাই যার যার ঘরে চলে যাব তখন আমি সাধারণত গোসল করে নিয়েছি, সেখানেই শাওয়ার নিয়েছি, শাওয়ার করার ব্যবস্থা ছিল। কিন্তু জাপানিজরা যতজন ছিল সদস্য সবাই মিলে দল বেঁধে গিয়েছে কোথায়? অনসেনে। এটা হচ্ছে জাপানের সংস্কৃতি। জাপানের গোসল সম্পর্কিত 3টা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। একটা বললাম অনসেন, আরেকটা হচ্ছে সেন্তো, আরেকটা হচ্ছে ওফুরো। অনসেন হচ্ছে হট স্প্রিং বা গরম পানির ঝর্ণা, সেন্তো হচ্ছে পাবলিক বাথিং সিস্টেম। বাংলা কি পাবলিক বাথের? গণ গোসলাগার। ওকে, এনিওয়ে। আর ওফুরো হচ্ছে বাথটব। ঐতিহাসিকভাবেই জাপানিজরা সাধারণত বাথটবে, চৌবাচ্চায় ডুবে গোসল করে। এদেশে শাওয়ার নেওয়ারও ব্যবস্থা রয়েছে, কিন্তু বাথটবে, চৌবাচ্চা ডুবে গোসল করার আগে তারা শাওয়ার নিয়ে শরীর পরিষ্কার করে তারপরে গিয়ে চৌবাচ্চায় ডুবে গোসল করে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এর বাইরে অনসেন বা সেন্তো এসব জায়গায় নির্দিষ্ট সময় পর পর তারা যায় গোসল করার জন্য। এখন জাপানিজরা কেন রাতে গোসল করে? কারণ তাদের যে সময় নিয়ে গোসল করার একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এটার জন্য যে সময় দরকার সকালবেলা তারা সেই ব্যবস্থা করতে পারে না। তাছাড়া জাপানে বিশেষ করে 19 শতকের আগে প্রতি ঘরে ঘরে স্বয়ংক্রিয়ভাবে গরম পানি করার ব্যবস্থা ছিল না। সেজন্য তারা সকালবেলার গোসলটাকে সবসময় এড়িয়ে গিয়েছে এবং যুগের পর যুগ ধরে এখনো সেই বিষয়টাই প্রচলিত রয়েছে জাপানে। জাপানিজরা মনে করে রাতের বেলা গোসল করার মাধ্যমে দিনের সমস্ত ক্লান্তি, অবসাদ, ধুলোবালি, ময়লা সবকিছু দূর হয়ে যায়, নতুন করে তারা তাদের শরীরে এনার্জি ফিরে পায়। সেজন্য এই গোসলটাকে রাতের বেলা গোসলটাকে তারা তাদের একটা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবেই বেছে নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জাপানিজদের 6টি বিশেষ অভ্যাস সম্পর্কে জানতে পেরেছেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।